এই ক্যামেরা অ্যাঙ্গেলটা এতটাই সুন্দর লাগছিল, এবং এই জানলা থেকে আলো আসার পরে মুখটা উফ মারাত্মক লেভেলে ভরসা লাগছিল। তো আমি ভাবলাম যে পরের ভিডিওটাও এইখানেই বানিয়ে নেওয়া যায়। তো আমি কি করলাম এই 17-18 দিন বা 20 দিন, যে কদিনই আর কি আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলাম। সত্যি কথা বলতে আমি টার্গেট অনেক কটা জিনিসে রেখেছিলাম। বেশ কিছু জিনিস যেগুলো আমি হয়তো গত 2-3 বছর ধরে আর কি প্রোক্রাস্টিনেট করছি করার জন্য, সেগুলোকে আমি লিস্ট করেছিলাম। কিন্তু আমি তার মধ্যে খুবই কম জিনিস করতে পেরেছি। বাট আমি রিয়েলাইজ করলাম একটা জিনিস, যে আমি যদি 5টা জিনিস এনলিস্ট করে থাকি তাহলে আমি 2টো জিনিস করতে পেরেছি। যখন আমি এনলিস্ট করছিলামই না তখন আমি একটাও জিনিস করতে পারছিলাম না। সো আই উড কল ইট আ প্রোগ্রেস। এর মধ্যে কিছু ছোট ছোট স্কিলস আছে, বেসিক স্কিলস আছে, যেগুলো আমি এর এর মধ্যে আর কি শিখেছি। আমার কিছু কুকিং হিস্ট্রি রয়েছে এর মধ্যে, ভালো ভালো, যেগুলো আমি করেছি। আপকামিং বেশ কিছু মান্থসের কিছু প্ল্যানিংস রয়েছে, সেগুলো করেছি। বেশ কিছু বন্ধুদের সাথে সময় কাটিয়েছি। এবং একটা জিনিস যেটা আমার করতে খুবই ভালো লাগে, তুমি যদি মঙ্গল গ্রহ থেকে না এসে থাকো তাহলে তুমি খুব ভালোভাবেই সেটা জানো, যে আমার সিনেমা দেখতে বিশাল ভালো লাগে। এবং আমি পোকা, আমি নেশা করি সিনেমা। ঠিক আছে, অ্যাট দিস পয়েন্ট ইট ইজ নট ইভেন হেলদি। তো আমি সেই লেভেলে আর কি সিনেমা দেখি। তো আমি দেখছিলাম যে যখন সোশ্যাল মিডিয়া ছিল, আমার স্ক্রিন টাইম 10-12 ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু তার মধ্যে আমি একটা 2 ঘন্টা 2.5 ঘন্টা সিনেমা শেষ করতে পারছি না। সাধারণত এরকম হচ্ছিল যে একটা 2 ঘন্টা সিনেমা শেষ করতে আমার 5 দিন লেগে যাচ্ছিল, অল্প 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 করে দেখছি। তাই প্যাটার্নটা নোটিস করলাম যে কেন হচ্ছে এরকমটা। আমি দেখলাম যে একটা সিনেমা হয়তো দেখতে দেখতে হয়তো 40 মিনিট মতো হয়েছে, এখন আমার মনে হচ্ছে কি একবার ইনস্টাগ্রামটা খুলে দেখে নি কে কি স্টোরি দিল, একবার দেখি হোয়াটসঅ্যাপটা দেখে কেউ কোনো রিপ্লাই দিল কিনা, কারো কোনো স্টেটাস এলো কিনা। এই যে চক্করটা আমি সোশ্যাল মিডিয়াটা খুললাম, এবার ওই সোশ্যাল মিডিয়াতে আমার 45 মিনিট 50 মিনিট চলেও গেল, আমি টেরও পেলাম না। ওইটুকু টাইমে এই সিনেমাটা অর্ধেকের বেশি শেষ হয়ে যেত। তখন আমি বুঝলাম যে কোথাও গিয়ে 10-12 ঘন্টা স্ক্রিন টাইম থাকলেও সেই স্ক্রিনের মধ্যেই সিনেমাটা দেখা আমার পসিবল হচ্ছে না। তা আমি প্যাটার্নটাকে ব্রেক করার জন্য আমি সোশ্যাল মিডিয়া ডিলিট করলাম। শুধুমাত্র সিনেমা না, আমার বই পড়াও খুব ভালো হয়েছে এই টাইমটার মধ্যে। বাট সিনেমার যদি বলতে হয় আমাকে, এই পরীক্ষার পর থেকে এই যে কদিন গেছে, বিশেষ করে জুলাই মাসে প্রায় প্রায় প্রত্যেক দিনে আমি এভরিডে অ্যাটলিস্ট একটা করে সিনেমা দেখেছি, নয়তো থিয়েটারে নয়তো বাড়ি। অ্যান্ড আই এম রিয়েলি প্রাউড অফ দ্যাট। আমি জানি না কেন এটা আমার বিশাল প্রোডাক্টিভ একটা একটা কাজ মনে হচ্ছে। তো জিনিসপত্র আরো জিনিস শেয়ার করার রয়েছে, ভবিষ্যতে হয়তো আমি আরো এই টপিক নিয়ে আর কি ভিডিও বানাবো, যে আহ, মানে একটা ব্রেকে তোমরা কিভাবে করতে পারো, ব্রেক নিতে কিভাবে পারো, হোয়াট শুড বি দ্য পারফেক্ট রুটিন অর সামথিং। হয়তো এই সময় এই সব জিনিস সম্বন্ধে হয়তো আমি গল্প গল্প করতে পারি যদি তোমরা রিকোয়েস্ট করো তো। বাট ফিলহাল আমি আর কি আসন্ন ভিডিওতে, এই বাকি ভিডিওটাতে আমি জুলাই মাসে যে যে সিনেমাগুলো দেখেছি আমি সেটা নিয়ে গল্প করতে চলেছি। তো এটাতে এখানে সাইয়ারা নিয়ে গল্প হবে, এখানে F1 নিয়ে গল্প হবে, এখানে সুপারম্যান নিয়ে গল্প হবে, এখানে আরো অনেক সিনেমা নিয়ে গল্প হবে। তো যদি সে গল্প শুনতে চাও বাকি ভিডিওটা দেখতে পারো, নয়তো ছেড়ে চলে যেতে পারো। আর এখানে কিন্তু স্পেশাল কোনো কন্টেন্ট নেই, যেটার জন্য ওহো হেভি। 12 তারিখে পরীক্ষা শেষ হওয়ার পরে আমি সিধা গেলাম থিয়েটারে দেখতে মেট্রো এন্ডিনো। আমি জানি যে অনেকে এই সিনেমাটাকে চিটিং কে গ্লোরিফাই করছে, হেনা তেনা অনেক কিছু আর কি বলেছে, ইনফিডেলিটিকে প্রমোট করছে। পার্সোনালি আমার সেরকম কিছু মনে হয়নি। এবার আমি এখন অব্দি ওটাই স্ট্রেট করি, যেটা আমি অ্যানিমালের সময় বলেছিলাম, এখনো বলবো, যে কেউ ক্রাইম করার হলে সে অলরেডি ভেতর থেকে তার ক্রিমিনাল মাইন্ডসেট রয়েছে। অ্যানিমাল তাকে হয়তো একটু উৎসাহ যোগাতে পারে, কিন্তু একজন ভালো মানুষকে রাতারাতি ভাবে ক্রিমিনাল বানিয়ে দিতে পারে না অ্যানিমাল। ঠিক তেমন ভাবে যদি কেউ চিট করার থাকে তাহলে মনে অলরেডি চিটিং মেন্টালিটি তৈরি হয়ে রয়েছে। একটা মেট্রো ইঞ্জিনও তার মধ্যে চিটিং এর জিনিস তৈরি করতে পারে না। অলদো এর অ্যালবাম এই বছর ওয়ান অফ দ্য বেস্ট ছিল। আমার এখনো মনে আছে দিল কা কেয়া গানটা যখন মন্টাজটা হচ্ছে আমি রীতিমতো হলে কাঁদছি। অ্যান্ড আই রিয়েলি লাইক দ্যাট। কারণ এরকম খুব কম সিনেমা হয় যেটা মানুষের ভেতরে, বা বিশেষ করে আমার ভেতরে ওই র ইমোশন গুলোকে আর কি জাগিয়ে তুলতে পারে। আমার এখনো মনে আছে 12ই জুলাই আমার ভীষণভাবে কাঁদতে মন চাইছিল, বাট আমি কাঁদতে পারছিলাম না, আমার চোখ থেকে জল বেরোচ্ছিল না ফর সাম রিজন। আনটিল আনলেস আমি যখন থিয়েটারে যাই, সিনেমাটা দেখা শুরু করি, আমি সিনেমাটা 8 মিনিটের মাথায় 2 ফোঁটা হয়তো কেঁদেছিলাম। এবং দিল কা ক্যাতে আমি খুব সুন্দর কেঁদেছি। আমি খুব থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ অনুরাগ বাসু, থ্যাংক ইউ রাঘব চৈতন্য, থ্যাংক ইউ প্রীতম, থ্যাংক ইউ অমিতাভ ভট্টাচার্য, ইরশাদ কামিল, যারা যারা আর কি ইয়ে লিখেছো। তো নেক্সট ইজ সুপারম্যান। আমার ছোটবেলা থেকে তিনটেই সুপার হিরো, তিনটেই ফিকশনাল ক্যারেক্টার আমার বিশাল পছন্দ, স্পাইডারম্যান, ব্যাটম্যান, সুপারম্যান। আর সুপারম্যানের ফাইনালি এরকম একটা সিনেমা যেটা সুপারম্যানের হোপ এই সিম্বলটাকে বিশাল বড় করে আর কি সেলিব্রেট করলো। আই রিয়েলি লাইক দিস ফিল্ম।
সিনেমার মধ্যে কিছু পলিটিক্স রয়েছে যেটা হয়তো সেই পলিটিক্যাল অ্যালায়েন্সের সাথে যাদের আর কি সম্মতি রয়েছে তাদের ভালো লাগবে, যারা আবার নেই তাদের ভালো লাগবে না। বাট ইট ইজ নট অ্যাবাউট পলিটিক্স, ইট ইজ অ্যাবাউট হিউম্যানিটি, ইট ইজ অ্যাবাউট হোপ। অ্যান্ড সুপারম্যানের ওখানে একটা মনোলগ আছে, I'll use that further in some other videos or some other content for sure. নেক্সট চলে আসি 17 তারিখে দেখতে গেছিলাম আমি F1। এটা আবার হলে দেখতে যাই পিএক্সএল স্ক্রিনে, মোস্ট প্রবাবলি কলকাতার মধ্যে বা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় স্ক্রিনে, নন্দন ফন্দন এইসব বাদ দিলে। তো F1 হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স। মানে কিছু সিনেমা, সত্যি কথা বলতে আমি এরকমটা বলি যে সিনেমার কন্টেন্ট যদি খুব হেভি না থাকে, শুধুমাত্র এক্সপিরিয়েন্সের জন্য সিনেমা চলতে পারে, তো F1 হচ্ছে তার উত্তর। হ্যাঁ, চলতে পারে। F1 সিনেমাটা F1 রেসিং এর মতোই একটা অমায়িক লেভেলের একটা আর কি ফিল রিক্রিয়েট করে দেয়, এতটা লেভেলে আমি সিনেমা দেখতে দেখতে আমার প্রায় 2-3 বার টয়লেট পেয়ে যায়, আর আমি একবারও যেতে পারিনি। আমি জানি এটা খুবই উইয়ার্ড, বাট F1 রেসারদের ব্যাপারে যদি কখনো সার্চ করো, তাহলে F1 রেসারও কখনো ওই রেসের মাঝখানে টয়লেট আলাদা আলাদা করে যাওয়ার ব্রেক পায় না। তাদের ওই 5-6 ঘন্টা যদি রেস হয় তার মধ্যে তাদেরকে স্যুটের মধ্যে আর কি টয়লেট করতে হয়, তাদের ওইটাই আর কি সিস্টেম থাকে। তো এই সিনেমাটা মাঝে মধ্যে উত্তেজনাটা এত লেভেলে বাড়িয়ে দেয় যে আমি ফিল করতে পারছি আমার টয়লেট পাচ্ছি, কিন্তু এখনো অব্দি ইন্টারভাল হয়নি বা সিনেমা শেষ হয়নি, তো আমি টয়লেটে যেতে পারবো না। খুবই উইয়ার্ড একটা এত ভালো সিনেমাকে আর কি রেট করার জন্য, বাট আই এম রিয়েলি মানে হ্যাপি ফর ইটস সাকসেস। অ্যান্ড ব্র্যাড পেট 60 ইয়ার্স এজে এই লেভেলে F1 রেসিং এর প্রতি আর কি এত বেশি আর কি মগ্ন হয়ে গেছিলাম যে 18 তারিখে আমি বাড়িতে বসে দেখে ফেলি হচ্ছে রাশ। তো যারা যারা জানো না, এটার মধ্যে রয়েছে আমাদের মার্ভেলের দুজন অ্যাক্টরকে তোমরা দেখতে পাবে। একজন হচ্ছে আমাদের থর মানে ক্রিস হেমসওয়ার্থ, আরেকজন হচ্ছে আমার নামটা আমি ভুলে যাচ্ছি, সিভিল ওয়ারে যিনি মেন ভিলেন ছিলেন, সোকোভিয়া অ্যাক্সেস, সোকোভিয়া কার্নোটা যখন, যার আর কি ফ্যামিলি মারা যায়, আমার এখন তার নামটা মনে পড়ছে না। তো তারা আর কি আমেরিকান F1 হিস্ট্রিতে দুজন, আমেরিকান F1 বলছি, F1 হিস্ট্রিতে দুজন মানে চিরপ্রতিদ্বন্দ্বী দুজন রাইভাল ছিলেন, দুজন রেসার, জেমস হান্ট অ্যান্ড নিকি লাউডা। তাদের রাইভালের কি সব বেশ পপুলার, মানে জানলেবা প্রয়োজনে একটা সময় চলে গেছিল, একজনের বিয়ে ভেঙে গেছিল, বিশাল ডেঞ্জারাস ডেঞ্জারাস জিনিস। একজনের থাইয়ের মাসেল কেটে, সরি থাইয়ের চামড়া কেটে মুখের মধ্যে সার্জারি করতে হয়েছিল, এতটা বাজে সিচুয়েশন হয়েছিল। তো তার উপরে সিনেমা, মোস্ট প্রবাবলি যদি আমি গত মাস্টার বলি, তাহলে আমার দেখা টপ 2 কি 3 সিনেমার মধ্যেই রাশ আসবে। তো এখনো যদি কেউ দেখতে যাও, অবশ্যই মোবাইলে কি ল্যাপটপে নিজেদের বাড়িতে বসে দেখতে পারো। আমি একটা জিনিস রিয়েলাইজ করেছিলাম, রাশ সিনেমাটা এতটা বেশি ফাস্ট পেসিং আর এতটা দুর্দান্তভাবে ফাস্ট পেসিং যে সিনেমাটা দেখার পর আমার বাকি দিনের কাজকর্ম আমার ফাস্ট হয়ে যাচ্ছিল। নেক্সট 19 তারিখে, হোল্ড ইউর ব্রেথ গাইজ, আমি দেখতে গেছিলাম সাইয়ারা। ইয়া ম্যান। তো সাইয়ারা আমি দেখতে যাই। সাইয়ারা দেখতে যাওয়ার পেছনে আমার মেন রিজন হচ্ছে যে আমার একটা অ্যালবাম খুব ভালো লেগেছিল। আমি 2 মাস ধরে প্রায় সাইয়ারা গানটা শুনেই যাচ্ছি যখন থেকে গানটা রিলিজ হয়েছে। অ্যান্ড আই লাভ দ্যাট ট্র্যাক, আই লাভ দ্য অ্যালবাম। অ্যান্ড আমি সিনেমাটা দেখতে যাই, আমার চোখ থেকে জল টল বেরোয়নি, আমি হয়তো ফুবিয়ে ফুবিয়ে কাজে নি, বাট আই লাইক দ্য ফিল্ম। আই ফাউন্ড ইট ইজ আ ডিসেন্ট ফিল্ম। হ্যাঁ, আমার হলে কাউকেই আমি দেখিনি যে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, হয়নি ওইসব জিনিস। আমি তো বুঝতেও পারলাম না, কারণ সিনেমাটা আলটিমেটলি হ্যাপি এন্ডিং এ দেখালো, যথেষ্ট হ্যাপেনিং একটা কাহিনী। আমি বুঝতে পারলাম না এখানে এত বেশি কান্নার কি রয়েছে। বাট হ্যাঁ, ওকে, কারোর প্রত্যেকের ইমোশনাল আইস ব্রেকার আলাদা হয়, প্রত্যেকের ইমোশনাল কোশেন্ট আলাদা হয়। সো মানে রেসপেক্ট টু এভরি ওয়ান ইয়ে। বাট হোয়াট এভার দ্য ফিল্ম ইজ আর্নিং, আই এম রিয়েলি হ্যাপি, কারণ আমি থিয়েটারের জন্য হ্যাপি। থিয়েটার, প্রোডাকশন হাউস, ইন্ডাস্ট্রি তখনই চলে যখন যে কোনো সিনেমা আর কি ইনকাম করে। তো আমি খুবই হ্যাপি। আমি দেখেছি যে এই সিনেমাটাকে মানে অযথা হেট করার জন্য একটা সেকশন অফ পাবলিক ছিল, কিন্তু সেটা সবসময় থাকবে। কোনো জিনিস যখন খুব বেশি পপুলার হয়ে যায়, তখন তার অযথা ফ্যান্স অনেক বেশি বাড়ে, আবার তার অযথা হেটার্স অনেক বেশি বাড়ে। অনেকে শুধুমাত্র ওটাকে এই জন্য হেট করে কারণ সেটা পপুলার। আমার জন্য খুবই হাস্যকর বিষয়, বাট ইয়া, আই লাইক সাইয়ারা। ঠিক আছে, খুব আমার অসাধারণ সিনেমা লাগেনি। আমার মহিশুরি কেরিয়ারও যে খুব টপে আমি রেট করবো তা নয়, বাট হ্যাঁ, ভালো সিনেমা। নেক্সট আমি 21 তারিখে দেখি হচ্ছে কুবেরা বলে একটা সিনেমা রয়েছে। ধানুষ রয়েছেন, নাগা চৈতন্য, নাগা চৈতন্য বলছি, নাগার্জুন রয়েছেন, কি মাথা খারাপ হয়ে গেছে, জিম শার্প রয়েছেন, আর আমাদের রশ্মিকা মান্দানা রয়েছে। ওকে, শেখর কামুলার থেকে অনেক এক্সপেকটেশন ছিল, সিনেমাটা 100 crores-এর উপর বিজনেসও করেছে। ধানুষ আমার খুব পছন্দের একটা, বাট আই ডোন্ট নো, সামহাউ মানে সিনেমাটার ওয়ান লাইনের যে স্টোরিটা, যে একজন ভিখারি বড়লোক হয়ে যাবে, এই বিষয়টা, এই ওয়ান লাইনারটা আমার জন্য খুব বেশি ইন্টারেস্টিং লেগেছে রাদার দ্যান দ্য ফিল্ম স্ক্রিন প্লে। ওটা এতটা বেশি ফেড করে গেছে, এবং মাঝখানে আমার মনে হলো যে শেখর কামুলা যেন ভুলেই গেছে স্টোরিকে কোন দিকে নিয়ে যেতে হবে। তো আমার জন্য সিনেমাটা বড্ড খাপ ছাড়া লেগেছে। 22 তারিখে আমি দেখি মার্ভেল ইজ ব্যাক টাইপের সিনেমা,
থান্ডারবোল্টস। থান্ডারবোল্টস আমি রিওয়াচ করি এতদিন পরে, অবভিয়াসলি পরীক্ষা টরীক্ষার পরে আমি রিওয়াচ করি। অ্যান্ড আই ফাউন্ড ইট ইজ আ গুড ফিল্ম। ইট কুড হ্যাভ বিন আ বেটার ফিল্ম যদি সিনেমাটা আরো 15-20 মিনিট বড় হতো। সিনেমাটাকে মধ্যে খুব জেনুইন কিছু ইমোশনস আছে, মেন্টাল হেলথ নিয়ে অনেক কথা বলে। আই রিয়েলি লাইক দ্য ফিল্ম। কিছু সিনস আমার খুবই পছন্দের হয়ে গেছে, কিন্তু যেই মোমেন্ট আমার সিনেমাটার সাথে কান্নাটা বেরোতে যাবে, আমি মেন ক্যারেক্টারের সাথে রিলেট করে ফেলেছি, সিনেমাটা শেষ হয়ে গেল। আরে ভাই, একটু থেমে যেতিস। তো যেহেতু একটা সুপার হিরো সিনেমা আমাকে গরম করকে ঠান্ডা ছোড় দিয়ে, তাই জন্য আমি তারপরে 23 তারিখে আমি দেখে ফেলি হচ্ছে জেমস গানের দ্য সুইসাইড স্কোয়াড। প্রথমবার নয়, আমি আরেকবার রিওয়াচ মারি। অ্যান্ড মাই গড, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পারফেক্ট ফিল্ম আই হ্যাভ এভার সিন। সুপার হিরো সিনেমার মধ্যে গত 5-6 বছরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম। ওয়ান অফ দ্য কেন বলছি, এই ভিডিওতে এরপরে আর কি আসবে। দ্য সুইসাইড স্কোয়াড, ইট ইজ ফানি, ইট ইজ অ্যাবসার্ড, ইট ইজ র, ইট ইজ অ্যাডাল্ট্রেটেড, ইট ইজ। এর মধ্যে এমন অনেক ডায়লগ রয়েছে, অনেক ভিজুয়ালস রয়েছে যেগুলো আমি ফ্যামিলির সাথে বা বাচ্চাদের সাথে বসে দেখতে পারবো না। অ্যান্ড আই লাভ দ্য ফ্যাক্ট জেমস গান যখন আর কি নিয়ে যায়, হি জাস্ট টেক্স ইট অ্যাওয়ে। অ্যান্ড দিস ইজ আ ভেরি গুড ফিল্ম। ইফ এনি ওয়ান ওয়ান্টস টু ওয়াচ ইট, ইউ ক্যান ওয়াচ ইট। লাইক জেমস গানের সিনেমাতে আমি জেমস গানের একটা ভয়েস খুঁজে পাই, সেটা যে কোনো সুপার হিরো সিনেমা হোক বা যে কোনো সিনেমা হোক। সো দ্যাটস হোয়াট আই লাভ অ্যাবাউট হিম। যে এই সিনেমাটাতে ও ফ্রেন্ডশিপ নিয়ে একটা কথা বলে, একটা জায়গাতে একটা ডায়লগ আছে যে তুমি ওর উপর ফ্রেন্ড হিসেবে ভরসা করছো, ও কিন্তু তোমায় খেয়ে নিতে পারে। এটা একটা শার্ককে নিয়ে বলা হচ্ছে। তখন ওই ক্যারেক্টারটা ডায়লগটা কিছুটা এরকম থাকে যে সেক্ষেত্রে একটা বন্ধুর উপরই ভরসা করা হয়তো সবচেয়ে বেশি শ্রেয়। যাই হোক, এটার বাংলা ট্রান্সলেশন তো ভালো আসবে না, কেউ সিনেমাটা দেখলে জানিও। তারপরের দিনকে আমি বললাম যে একটা পিক সিনেমা পর আরেকটা পিক সিনেমা দেখতে হবে, সেই জন্য আমি আমার লাইফের সবচেয়ে পছন্দের সিনেমাটা আমি এবার রিওয়াচ করি, থ্রি ইডিয়টস। কোথাও কি আমার মনে হচ্ছিল আমিও কি আবার ফুংসুক মাংরু বা রণছর দাস ছানছারের মতো আমি কি সবার লাইফ থেকে গায়েব হয়ে গেলাম? দ্য আনসার ইজ নো, বাট ইজ দ্য ফিল্ম ইজ স্টিল গুড? দ্য ফিল্ম ইজ স্টিল গ্রেট। অসাধারণ সিনেমা, প্রত্যেকটা সিনেমার আজও অব্দি আমি সেই সেম ইমোশন ফিল করি। আজও যখন ফারহান নিজের বাবাকে জড়িয়ে ধরে, আমি আমার চোখ থেকে এখনো জল বেরো। আই লাভ দ্য ফিল্ম। তারপরে চলে আসি 25 তারিখে সিনেমা দেখেছি আমি আপ জেসা কই। এই সিনেমার সাথেও সেম প্রবলেম, চিটিং কে গ্লোরিফাই, হ্যাঁ না তা না ইত্যাদি ইত্যাদি। মেট্রো ইঞ্জিনের ক্ষেত্রে আমি তাও বলবো যে যারা চিটিং করছে তাদেরকে তো দেখালেও যে তারা বাজে সিচুয়েশনে এন্ড আপ করছে, এই সিনেমাতে তো সেরকম কোনো পরিণতি দেয়নি। এনিওয়েজ আই স্টিল লাইক দ্য ফিল্ম। এই ক্ষেত্রে আমি বলবো যে এই বছরের 3টে সেরা অ্যালবাম এই জুলাই মাসে চলে এসছে। সাইয়ারা, মেট্রো ইন্দিনো, অ্যান্ড থার্ড ইজ জাস্টিন প্রভাকরন্স আপ জেসা কই। কেউ যদি না শুনে দেখো, লিসেন টু দিস অ্যালবাম। এই অ্যালবামে মোহিত চৌহান আছে, এই অ্যালবামে বিশাল মিশ্রা আছে, এই অ্যালবামে অভয় যোধপুরকার আছে। মেরে নাম তো রাজা অভয় যোধপুরকার। লাভ দ্য অ্যালবাম, প্রত্যেকটা গান খুব ভালো। আমি তারপরে 28 তারিখে দেখি দ্য ব্যাটম্যান, অ্যান্ড মাই গড, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস এভার মেড। দে আই সে ইট। কেউ যদি ফিল্ম মেকিং সম্বন্ধে কিছু অন্তত শিখতে চাও, গো টু দিস ফিল্ম। এই সিনেমা তোমাকে মানে নির্বিচারে অনেক কিছু ভালো শেখাবে, যেটা মানে ভাবা যায় না। এর প্রত্যেকটা ফ্রেম পেন্টিং এর মতো, এর ব্যাকগ্রাউন্ড মিউজিক। সত্যি একটা কথা বলবো, আজ অব্দি আমি বলছি, লাস্ট বার যখন দেখলাম তখনও বলছি, ব্যাট মোবিলটা যখন চালু হয় না, ওটা ইয়ার গ্যাজম দেয়। ওটা ইয়ার গ্যাজম দেয়, এত দুর্দান্ত সাউন্ড ডিজাইন আর অসামান্য লেভেলের রাইটিং। আমার সবচেয়ে দুর্দান্ত এটাই লাগে যে দ্য ব্যাটম্যান কখনো একটা সুপার হিরো সিনেমা মনেই হয় না। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট থ্রিলার অ্যান্ড ডিরেক্টিভ ফিল্ম আই হ্যাভ এভার সিন। আর আমি অ্যাকচুয়ালি এর বেশ কিছু সিন নিয়ে গল্প করতে পারি, বাট আমার খুব ভালো লাগলো একটা জিনিস, যে সুপারম্যানের সিনেমাটা দেখলাম আমি হলে, দ্য ব্যাটম্যান আমি যখন আবার রিওয়াচ করলাম দুবার, আই রিয়েলাইজ ওয়ান থিং, যে দুটো সিনেমা দুটো কমপ্লিটলি ডিফারেন্ট জনরা থেকে বিলং করে। দুটো ক্যারেক্টার, তাদের লিটারালি দুটো ডিফারেন্ট পাস্ট রয়েছে, তাদের আপব্রিঙ্গিং আলাদা রকম। আর এবং তাদের আপব্রিঙ্গিং সম্বন্ধে আমাদের মহামহিম ফিল্ম রিভিউয়ার মিয়া খালিফা খুব সুন্দরভাবে আর কি তিনি ব্যাপারটাকে পুট আপ করেছিলাম, যে টুইটটা পাই আমি এখন স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি। এবং সত্যি খুবই দুর্দান্ত ব্যাপার, যেখানে বায়োলজিক্যাল পেরেন্টস না থাকা সত্ত্বেও ক্লার্ক কেন্ট ছোটবেলা থেকে আর কি দুজন বাবা মা পেয়েছিল বলে ও সবসময় আর কি ভালোবাসা পেয়েছিল, সেই জন্য কোথাও গিয়ে কম্প্যাশন বা লাভটাকে এইভাবে আর কি ও এমব্রেস করতে পারে। অন্যদিকে ব্রুস ওয়েন বাবা মাকে হারিয়ে ফেলার পরে যে অ্যালফ্রেডকে পেয়েছিল, তাকেও কখনো ওইভাবে বাবা হিসেবে হয়তো মানেইনি, বা তার জন্য ওই বাবা মায়ের জায়গাটা কখনো আলফ্রেড পুরো করেনি বা পুরো করতে পারেনি।
সেই জন্যই হয়তো গিয়ে সে লাভ বা কম্প্যাশন থেকে এতটা দূরে ব্রুস ওয়েনের ক্যারেক্টারটা। বাট স্টিল দুটো ক্যারেক্টার এতটা আলাদা হওয়া সত্ত্বেও দুজনের মেন থিম একটাই, হোপ। HOPE। অ্যান্ড সামটাইমস আই রিয়েলি থ্যাংক মাই সেলফ যে আমি ছোটবেলাতে কোনো বড় হিরো, সুপারস্টার ওর এনিবডি, ঠিক আছে, এরকম কোনো মানুষকে নিজের আইডল বানানোর বদলে আমি আর কি এই তিনজন ফিকশনাল ক্যারেক্টারকে নিজের আইডল বানিয়েছিলাম: পিটার পার্কার, ব্রুস ওয়েন অ্যান্ড ক্লার্ক কেন্ট। অসাধারণ সিনেমা, ডেফিনেটলি উচিত, আমার পক্ষ থেকে 5 স্টার। তারপরে আমি 28 তারিখেই আর কি সন্ধ্যাবেলা আমি দেখতে গেছিলাম মাহাবতার নরসিম্হা। বর্তমানে সবচেয়ে বেশি হাইপ নিয়ে চলছে এবং টু বি ভেরি অনেস্ট হাইপটা ডিজার্ভও করে। হ্যাঁ, সিনেমাটা স্টোরি টেলিং কিছু পার্সপেক্টিভ থেকে, কিছু স্ক্রিন প্লে লেভেলে আমার বেশ কিছু ফল্টার মনে হয়েছে, আমার পেসিং এর সাথে অনেক কিছু ইস্যু মনে হয়েছে। অ্যানিমেশনে চলো প্রথমবার করছে, বেশি বাজেট নেই, সেখানে বেশ কিছু জায়গাতে খামতি থাকবে, সেটা খুবই স্বাভাবিক ব্যাপার। বেশ কিছু জায়গাতে খুবই ভালো অ্যানিমেশন ইউজ হয়েছে, যেমন একেবারে ফাইনাল সিন। বাট আমার মনে হয় এই সিনেমাটা একটা জিনিস যেটা করতে পারে, আমি যেটা বললাম মেট্রো ইঞ্জিনের ক্ষেত্রে, যে মানুষের ভেতরে র ইমোশনটাকে জাগিয়ে তুলতে পারে, এটাও একটা ইমোশনকে জাগায়, সেটা হচ্ছে ডিভোশন। এবং সেটা এত পিওরিটির সাথে জাগায়, অসাধারণ। হলে আমি রীতিমতো দেখছিলাম প্রহ্লাদ মহারাজের সিনে কি, ভগবান নরসিম্হা সিনে, এমনকি বরা অবতারের সিনেও লোকের হাত জড়ো হয়ে যাচ্ছিল, আমার নিজের হয়ে যাচ্ছিল। তো বোঝা যায় যে কোনো একটা ক্রাফটকে কে আর কি জাস্ট প্রজেক্ট হিসেবে বানিয়েছে, আর কে আর কি এটাকে ডিভোশন দিয়ে বানিয়েছে। আর তার জন্য অল দ্য ওয়ে, রিয়েলি রিয়েলি গুড। আমি যে হলে বসেছিলাম খুবই কম বাচ্চা ছিল, বেশিরভাগ বড়রা ছিল। সো আশা করি আমরা আস্তে 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 স্টিরিওটাইপটাকে ভাঙবো যে অ্যানিমেশন সিনেমা মানেই কার্টুন আর বাচ্চাদের সিনেমা। অ্যান্ড অ্যানিমেশন মানে যদি একবার যদি বুম করে যায়, ইন্ডাস্ট্রি বুম করে যায়, তাহলে বক্স অফিসে কোথায় যেতে পারে সেটা হলিউডে গিয়ে দেখে নাও জাস্ট। 29 তারিখে আমি একটা সিনেমা রিওয়াচ করি আমার এক বন্ধুর রেকমেন্ডেশনে, সেটা হচ্ছে আহিস্তা আহিস্তা। সে বলে নাকি এই সিনেমাটা প্রথমে দেখা শুরু করতে করতে তার মনে হচ্ছিল অভয় দেওয়ালের ক্যারেক্টারটা তো পুরো লিটারালি প্রীতমের মতো ক্যারেক্টার। বাট তারপরে ক্যারেক্টারটার সাথে যা হয়, আলটিমেটলি ক্যারেক্টারটা যেভাবে এন্ড আপ করে, ভগবান, সরি ভগবান, যা পাপ করেছি ক্ষমা করে দাও, কিন্তু এইভাবে তো এন্ড আপ করিও না, আমি শেষ হয়ে যাবো। সেও আর কি এটাই বলে যে আমি চাই না যে কখনো এইভাবে তোর সাথে আর কি অবস্থা। ইমতিয়াজ আলী স্টোরি লিখেছে, স্ক্রিনপ্লে লিখেছে, দস্তয়েভস্কির দ্য হোয়াইট নাইটস এর একটা অ্যাডাপ্টেশন। মন্দ নয়, মোটামুটি। পেসিংটা খুবই স্লো। হিমেশ রেশমিয়ার গলাতে নাকি সুরে কাওয়ালি আছে, নিজামুদ্দিন দারগা, কে আর রহমান। তো সিনেমা দেখতে পারো, এইটা দেখতে পারো চাইলে। 30 তারিখে আমি রিওয়াচ করি মহামহিম RRR। আমি অতীতে 4 বা আমি অতীতে 4.5 দিয়েছিলাম, আমি 4.5 স্টিক করবো। আর আমি মনে করি দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কভার বুক অর কভার পেজ পিকচার ফর ইন্ডিয়ান সিনেমা। এটা এভরিথিং যেটা ইন্ডিয়ান সিনেমা, আমি RRR নিয়ে ভবিষ্যতে হয়তো বিশাল বড় করে ভিডিও করতে পারি, বাট RRR ইজ এক্স্যাক্টলি হোয়াট ইন্ডিয়ান সিনেমা রিপ্রেজেন্টস, বাট ইনটু 100। ওরা যা যা মনে করে ইন্ডিয়ান সিনেমাতে থাকে তাই রয়েছে, কিন্তু সেটাকে আরো বেশি যে ওকে, তোমরা ভাবো আমাদের সাথে এই স্টিরিওটাইপ গুলো চলে, ওন করছি আমরা। এইবার আমরা ওন করে আমরা এবার এটাকে এমন লেভেলে দেখাবো তোমাদের মাথা ফেটে যাবে। আর সত্যি কথা বলছি, ইন্টারভেল ব্লকে এখনো অব্দি আমার সেম রিয়াকশন থেকে, হ্যাঁ এটা কিভাবে হলো, প্রত্যেকবার। 30 তারিখে আমি এই মাসের বা গত 1 মাসের মধ্যে সবচেয়ে বাজে সিনেমাটা আমি দেখেছি। কেন দেখেছি আমি? হাউসফুল 5। আর শুধু একটা নয়, হাউসফুল 5A, হাউসফুল 5B। যারা জানো না, সিনেমাটা দুটো আলাদা এন্ডিং নিয়ে আর কি রিলিজ হয়েছে। আর দুটো সিনেমায় আর কি যথেষ্ট মানে সমানভাবে আর কি খারাপ। এইটা একটু বেশি খারাপ, বিটা তুলনামূলক এন্ডিংটা যেটা দেখায় সেটা তুলনামূলক আমার মনে হয় যে জাস্টিফাইড। যাই হোক, খুবই জঘন্য সিনেমা। আমি জানি না এই টাইপের সিনেমা সেন্সর বোর্ডে কিভাবে পাস হয়, যেখানে সুপারম্যানের একটা 2 মিনিটের চুমু সিন থাকলেও আর কি সেটা ক্যান্সেল হয়ে যায়। মানে এখানে যা যা জিনিস রয়েছে আমি কোনো বাচ্চার সামনে নিয়ে কিভাবে দেখাবো এইসব জিনিস। আর লাস্টে এই মাসের শেষের দিনকে আমি দুটো সিনেমা আমি আবার রিওয়াচ করি। এক, আন্তে সুন্দরনিকি, ওয়ান অফ দ্য বেস্ট তেলুগু ফিল্মস আই হ্যাভ এভার সি। গত কয়েক বছর দেখা আমার ওয়ান অফ দ্য বেস্ট রমকম লাগে। তো যারা সাইয়ারা দেখে বা যারা অন্য যে কোনো রোম্যান্স সিনেমা দেখে ভাবছো যে ও হো এর থেকে ভালো রোম্যান্স সিনেমা তো কিছু হতে পারে না, আমি তাদেরকে একটাই জিনিস বলবো, সাবটাইটেল দিয়ে হলেও সম্ভব হলেও আন্তে সুন্দরনিকি একবার দেখো। খুবই সুন্দর সিনেমা। বেশি কিছু বলতে চাই না, বাট এই একটা সিনেমা ফ্লপ করার জন্যই সারিপোড়া শনিবারম এসছে, নানি কেরিয়ার পুরো ঘুরে গেছে। তো অনেক সময় হয়তো কিছু জিনিস খুবই বেশি নেসেসারি হয়, ভগবান হয়তো ইচ্ছা করে কিছু জিনিস করে। আর একেবারে লাস্ট এই সেম মানে 31 তারিখে আমি যে লাস্ট সিনেমাটা দেখেছি তা হলো মহারাজা, বিজয় সেতুপতির মহারাজা। অ্যান্ড গড,
অসাধারণ রাইটিং। চাইনাতে কেন এই সিনেমাটা এত বেশি আর কি সেলিব্রেট হয়েছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। অনুরাগ কাশ্যপ সত্যি অন্তত তামিল ভাষায় তো ভালো অভিনয় করে। আর বিজয় সেতুপতি ইজ এ গোট, আর কিছু বলার নেই। তো যারা ভাবছো যে আমি শুধুমাত্র আর কি সিনেমা দেখেই আমার গত একটা মাস কাটিয়েছি, হ্যাঁ সত্যি কথা। বাট আমি অনেক কিছু বই টইও পড়েছি, বেশ কিছু আলাদা আলাদা জিনিসও করেছি। তো যদি সেই সব সম্বন্ধেও জানতে আর কি ইন্টারেস্টেড থাকো, জাস্ট লেট মি নো। সেই সব নিয়েও একটা আর কি ভিডিও বানিয়ে দেবো। সিনেমা বড্ড বেশি আমার নিজের কন্টেন্ট, সেই জন্য আমি এটা নিয়ে জিনিসটা বানালাম। এছাড়া প্রত্যেকটা সিনেমাকে আমি কত কি রেট করেছি, কি রিভিউ লিখেছি, তা যদি জানতে চাও, লেটার বক্সডি বলে একটা সোশ্যাল মিডিয়া রয়েছে, আমি সেখানে অ্যাক্টিভ ছিলাম বাই দ্য ওয়ে। তো লেটার বক্সডিতে কেউ লগ ইন করে আমাকে ফলো করতে পারো, আমার নাম ওয়াইএফএন রয়েছে। তো হ্যাঁ, সেখানে আর কি তুমি সব দেখতে পেয়ে যাবে যে আমি কবে কোন সিনেমা দেখছি, কত কি করছি। আই ডোন্ট থিঙ্ক কেমনই মানে কেউ আর কি তেমন বেশি আর কি ইন্টারেস্টেড রয়েছে, বাট ইটস জাস্ট ফর দ্য রেকর্ড। চলো, আশা করি নেক্সট ভিডিওতে আমাদের যখন দেখা হবে তখন ইদার আমি কোনো মোটিভেশন দেবো, নয়তো আমি অন্য কোথাও ঘুরতে গিয়ে থাকবো। তার মাঝে মাঝে কোনো কিছু হবে না, ট্রাস্ট মি।